টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। এটা ছিল 2024-এর অষ্টমী, আর ঘড়িতে তখন 6টা বাজে, আর আমার বাইকের সেট আপ কিছুটা এরকম দেখতে ছিল। আমাদের বেরোবার কথা ছিল ভোর 5টা নাগাদ, কিন্তু আমার রাইড পার্টনার আসতে দেরি করেছিল বলে আমাদের বেরোতেও দেরি হয়েছে। এখানে আমরা এখন জিঞ্জিরা বাজারের লেফট সাইড থেকে যে লেনটা বেরিয়ে গেছে খিদিরপুরের দিকে যেতে, আমরা ওই লেনটা নিয়ে নিয়েছি। খিদিরপুর থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে নেব। আর কোনো একটা অজ্ঞাত কারণের জন্য আমার মাইকটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তার সাথে সাথে আমার যে অ্যাকশন ক্যামেরাটা ছিল, আমি তার স্টেবিলাইজেশন অন করতে ভুলে গেছিলাম, তাই জন্য তোমরা এই শেকি ফুটেজগুলো দেখছো। তো আমাদের মেন প্ল্যান ছিল যে আমরা যত সকালে পারবো তত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব কলকাতা থেকে। কেন আমাদের ভয় ছিল যে মেবি আমরা সাঁতরাগাছির দিকে জ্যাম পেতে পারি। আমি খুব এক্সাইটেড ছিলাম আমাদের এই দীঘার রাইডটা নিয়ে, কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট প্রপার রাইড হতে চলেছে যে আমি আমার বাইক নিয়ে কলকাতা ছেড়ে এত দূরে যাচ্ছিলাম। মা কালীর আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা ফান মোটো রাইডে। সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাটা কতটা সুন্দর লাগছিল, একদম ভোরের আলো ফুটছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছিল, চারিদিকে অষ্টমীর মন্ত্র বলছিল, আমরা একটা আলাদাই ভাইব লাগছিল পুরো। আমি এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমি যখন দেখছিলাম যে আমার পেছনে আমার রাইড পার্টনাররা দাঁড়িয়ে গেছিলো, তো আমি একটু দাঁড়িয়ে দেখলাম যে ওরা ঠিকঠাক আসছে কিনা বা ওদের কি প্রবলেম হয়েছে, ওটাই যাচাই করার চেষ্টা করছিলাম। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, প্লিজ তোমরা কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। আর এইটা হচ্ছে আমার টারম্যাকের গ্লাভস। এটার ওপর যদি তোমাদের একটা রিভিউ ভিডিও লাগে তো তোমরা আমাকে ইনফর্ম করে দিও কমেন্ট বক্সে, আমি আলাদা করে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আর তোমাদের যদি আমার রাইডিং বুটসের উপরে কোনো কোয়ারিজ থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আমি ইগো ইটালির রাইডিং বুটস ব্যবহার করি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম খিদিরপুরে। খিদিরপুর থেকে আমরা লেফট ওভারব্রিজটা নিয়ে নেব আর সোজা বেরিয়ে যাব বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। কিন্তু আমাদের এখানে একটা মিস্টেক হয়ে গেছিল। কি মিস্টেক হয়েছিল তোমরা ভিডিওতে একটুখানি এগোলেই দেখতে পারবে। আমরা যে ভুলটা করেছি তোমরা কিন্তু প্লিজ ওই ভুলটা করো না। তোমরা ভিউটা দেখো, আমাদের কলকাতা শহর সকালে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, একটা অপূর্ব শান্ত পরিবেশের মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছিলাম। আমাদেরকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এখন অবধি ভিডিওটা কেমন লাগছে, আর প্লিজ আমাকে সাপোর্ট করো কিন্তু তোমরা। তোমরা যারা মোটো ভ্লগিং করো তোমরা কি মাইক ইউজ করো আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে হেল্প করো, কারণ আমি যে মাইকটা ইউজ করছি ইজি ওয়ান ক্যামেরার তরফ থেকে, ওটা স্টক মাইক ছিল, মাইকটা একদম ভালো ছিল না, তাই জন্য আমাকে এখন এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর
একটা জিনিস হচ্ছে আমরা আগের থেকেই বাইকের সব রকম চেক করে রেখেছিলাম, প্লাস আমরা আগের দিনই ফিউল আপ করিয়ে রেখেছিলাম। সেই জন্য আমাদের সেদিনকে কোনো রকম কোনো ফিউল আপ করাতে হয়নি, আর সেখানে আমাদের অনেকটা টাইম সেভ হয়েছে। যাওয়ার দিন আমরা যে কতটা এক্সাইটেড ছিলাম আমি তোমাদেরকে এখন বলে বোঝাতে পারবো না। মানে একটা আলাদাই অ্যাড্রেনালিন রাশ পাম্প হচ্ছিল বডির মধ্যে, যে দীঘা যাচ্ছি, নিজের বাইকে যাচ্ছি, প্রথমবার যাচ্ছি আর নিজে চালিয়ে যাচ্ছি নিজের বাইক, মানে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল সেই দিনকে। বললাম না ভিডিও শুরুতে আমরা একটা ভুল করেছিলাম, ভুলটা হচ্ছে এইটা, যে এই যে সামনের ইউটার্নটা দেখছো আমাদেরকে এখান দিয়ে টার্ন নেওয়ার কথা ছিল, বাট আমরা না নিয়ে আমরা আগের থেকে টার্ন নিয়েছিলাম। সেটাই হলো আমাদের একটা মস্ত বড় ভুল। কারণ কিছুটা এগিয়ে যেতেই আমাদেরকে পুলিশ ধরলেন এবং বললেন যে আমরা একটা রং ইউটার্ন নিয়ে নিয়েছি, রাস্তাটা এখান দিয়ে ছিল না। কিন্তু তারপর কি হলো জানো? জানার জন্য ভিডিওটা দেখো, জেনে যাবে। এই যে ইউটার্নটা নিচ্ছি, এই ইউটার্নটা হয়েছিল আমাদের কাল লিটারালি। মানে কত কনফিডেন্স তুমি আমার দেখো, আমি নিচ্ছি দেখো ইউটার্নটা কত সুন্দর স্মুথলি ভাবে, না কোনো সিগন্যাল না কিছু। কিছুটা এগিয়ে যাওয়ার পরে একজন স্যার আমাদেরকে সাইড করতে বললেন। এই যে উনি আমাদের দিকে আসছেন এবং সাইড করতে বললেন। আমরাও সাইড করে গেলাম, বেকার পালিয়ে লাভ নেই, কেন আমরা একটা রাইডে যাচ্ছি, সুস্থভাবে পৌঁছাতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। আর উনিও অনেক ভালো ছিলেন, অনেকই মানে সুন্দরভাবে আমাদেরকে গাইড করলেন যে না এখান দিয়ে কোনো রাস্তা যায় না, তোমরা ভুল সাইডে চলে এসছো, সোজা সোজা চলে যাও, এরম ভাবে যাও। উনি পুরো আমাদেরকে গাইড করে দিলেন, যথেষ্ট ভালো ছিলেন। বাট উনি যখন আমাদের দাঁড় করালেন না, আমি তো ফুল অন ঘাবড়ে গেছিলাম, লাইক এবার কি হবে কেসটা, এবারে কি হবে। আমি তো পুরো প্রিপেয়ার্ড যে কিছু একটা বলবে হয়তো বা কেস দিয়ে দেবে বা কিছু, কিন্তু না, ওরম কিছুই হলো না। উনি আমাদেরকে রাস্তা বলে দিল যে এরম ভাবে যাও, এরম ভাবে পৌঁছে যাবে তাহলে। তো তাই জন্য উনি যদি ভিডিওটা দেখে থাকেন স্যার, আপনাকে অনেক থ্যাংক ইউ। তারপরে আমরা সোজা চলে গেলাম হচ্ছে বিদ্যাসাগর সেতুর দিকে। আমরা সেকেন্ড হুগলি ব্রিজটা আমরা ধরতাম, ধরে বেরিয়ে যেতাম কলকাতা থেকে। এরপর আমরা চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সামনের ভিউটা, আমরা হুগলি নদীর ওপর দিয়ে যাচ্ছি, মানে সেই লেভেলের আলাদাই একটা ফিলিং আসছিল। মানে আর তোমরা সামনের ভিউটা দেখো, মানে অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং, রাইট?
এবার আমরা বিদ্যাসাগর সেতু টোল প্লাজা থেকে কোনা এক্সপ্রেস হাইওয়ে ধরে নেব। তোমরা সকলেই জানো যে বাইকার্সদের জন্য বা টু হুইলার্সের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো টোল লাগে না। টোল প্লাজা থেকে বেরিয়েই আমরা উঠে গেছিলাম কোনা এক্সপ্রেস হাইওয়েতে, আর যেটার আরেক নাম হচ্ছে NH12 বা ন্যাশনাল হাইওয়ে 12। তোমরা যারা যাওয়ার প্ল্যান করছো দীঘায় এখন, তোমরা কিন্তু প্লিজ যত সকাল সকাল বেরোতে পারবে তত ভালো হয়। আমরা একটা 60-70 স্পিড মেনটেন করার চেষ্টা করেছিলাম, আমরা অত ওভার স্পিডিং করিনি। দেখো আমরা জার্নিটা এনজয় করতে করতে আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো, রাইট? তাই জন্য আমরা একটা স্পিড মেনটেন করেছি, কাজ ইটস নট দ্য ডেস্টিনেশন, ইটস দ্য জার্নি। তোমরা অনেকেই বলতে পারো যে 60-70 স্পিড হাইওয়ের জন্য একটু কম না? অবভিয়াসলি কম, বাট কি বলতো, আমরা যেহেতু নিউ রাইডার, দ্যাটস ওয়াই আমরা একটু মেনটেন করার চেষ্টা করেছিলাম, জাস্ট বিকজ দিস ইজ আওয়ার ফার্স্ট রাইড। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তার অবস্থা একটুখানি খারাপ ছিল এই স্ট্রেচটাতে, আর একটু কনজেস্টেডও ছিল এইখানটা। তো ধীরে ধীরে আস্তে আস্তে চালিয়ে গেলে কোনো অসুবিধাই হবে না। এবার আমরা উঠে গেছিলাম প্রপার 6 লেনের হাইওয়েতে। দেখো, এটা হতে পারে আমার প্রপার ফার্স্ট রাইড, বাট দিস ইজন্ট মাই ফার্স্ট রোডিও। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, কোনা এক্সপ্রেস হাইওয়ে পুরো মাখনের মতো করে দিয়েছে। আমরা কলকাতা থেকে দীঘা অবধি যেতে খুব কম ডাইভারশনস পেয়েছি, বাট রাস্তা কিন্তু সেই সুন্দর আর মাখনের মতো ছিল। পুরো টারম্যাক সুন্দর রাস্তা, মানে কোনো প্রবলেম হবে না, কোনো অফ রোড না, কোনো গাড্ডা গুড্ডি নেই, কিচ্ছু নেই, একদম পুরো সুন্দর রাস্তা। তার সাথে সাথে তোমরা জাস্ট একবার ভিউটা দেখো, মানে ক্যামেরায় কতটা জাস্টিস করতে পারছে আমি বুঝতে পারছি না, বাট প্লিজ তোমরা জাস্ট ভিউটা দেখো, মানে কি সুন্দর, লাইক অপূর্ব একটা সুন্দর দৃশ্য আমার সামনে ছিল। আর এত সুন্দর ভিউ নিয়ে রাইড করার একটা মজাই আলাদা। আর আমরা মাঝখানে মাঝখানে একটু একটু হল্ট নিয়েছিলাম, যেগুলো আর ভিডিওতে রেকর্ড করা হয়নি। আর তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা দৃশ্য, মানে লিটারালি রাস্তার দুই পাশে মানে জঙ্গল, গ্রিনারি, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা বেরিয়ে গেছে, পুরো মাখনের মতো টারম্যাক রাস্তা গেছে। এবার তোমরা একটু জাস্ট ভিউটা এনজয় করো, যে কত সুন্দর ভিউ আর কি সুন্দর লাগছে, মানে দৃশ্যগুলো সামনে। জাস্ট দেখো, তোমরা জাস্ট দেখো। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওর এইখানটা একটু কনজেস্টেড ছিল,
বাট একবার জ্যাম ক্লিয়ার হতে আবার আগের মতো ফাঁকা রাস্তা আমরা পেয়ে গেছিলাম। ঘড়িতে বাজে হচ্ছে 8:50 আর আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আমাদের প্ল্যান ছিল যে আমরা কোলাঘাটে ঢুকে ব্রেকফাস্টটা সারবো, তো আমরা কিন্তু আমাদের প্ল্যানের মতোই করেছিলাম। বাট তাও আমাদের কোলাঘাটে যেতে তখনও ওই 18 কিলোমিটার মতো বাকি ছিল। তোমরা জাস্ট রাস্তাটা দেখো, ভিউটা দেখো, মানে একটা মারাত্মক ভিউয়ের সাথে সাথে আমরা যাচ্ছিলাম। আর আমরা কিন্তু তার সাথে সাথে ব্রেক নিচ্ছিলাম, যেটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। কারণ হচ্ছে এই গরমে রোদে তাপের মধ্যে ফুল রাইডিং গিয়ার্স পরে তুমি যদি ব্রেক না নাও তাহলে কিন্তু তোমার বডি ডিহাইড্রেট হয়ে যাবে। তাই জন্য হাইড্রেশনটা মাস্ট। তোমরা কিন্তু প্রতি 50 কিলোমিটার বা যেরকম তোমার বডির ক্যাপাসিটি অনুযায়ী তুমি কিন্তু ব্রেক সবসময় মাথায় রাখবে। নিজের বডিকে তুমি যত রেস্ট দিয়ে নিয়ে যাবে তত কিন্তু তুমি ভালোভাবে রাইড করতে পারবে। তোমার রাইডের সময় কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর আমরা যত কোলাঘাটের দিকে এগোচ্ছিলাম আমাদের যেন মানে আরও এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছিল। কেন হচ্ছে আমরা সবসময় কোলাঘাট অবধিই যেতাম, এরপরে আর কোনোদিনও কোথাও যাওয়া হয়নি। কিন্তু এই প্রথম আমরা কোলাঘাট ছাড়িয়ে দীঘার দিকে যেতে চলেছি, মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের মধ্যে, তোমরা বলতে পারো। এবার আমরা চলে এলাম হচ্ছে বাইকারদের পিট স্টপ মানে কোলাঘাটে। এইটা হচ্ছে রূপনারায়ণ নদ, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। এখন কোনো ট্রেন যাচ্ছিল না ব্রিজের ওপর থেকে, বা ট্রেন গেলে আরো সুন্দর লাগতো। মানে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল আমাদের মধ্যে, বলতে পারো। আমরা বড্ড 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 এক্সাইটেড ছিলাম। এই যে তোমরা রূপনারায়ণ নদটা দেখতেই পাচ্ছ। এবার যেমন কথা তেমন কাজ, আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। কোলাঘাটে ঢুকেই আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে হানা দিয়েছিলাম যে কোথায় ব্রেকফাস্ট করা যায় ভালো। জাস্ট কোলাঘাটের একটা রেস্টুরেন্টে এলাম, এসে খুব লাইট খাওয়া দাওয়ার অর্ডার দিয়েছি। কাবতী বসে আছে, ওদের খাবার এখন আসেনি, কিন্তু আমি অর্ডার দিয়েছি হচ্ছে ইডলি আর সাম্বার। আর আমার ক্যামেরাটা হঠাৎ করে না মাঝে রাস্তায় চার্জ বন্ধ হয়ে গেছে, এই হোটেলটায় বসে আছি। মানতলা, তোরা কি অর্ডার দিচ্ছিস? ডিম টোস্ট। ডিম টোস্ট। ভালো করে খান তাহলে। হ্যাঁ, লাগেজটা ঠিকঠাক বাঁধা হবে। হ্যাঁ, আমি ওকে ভেতরে লাগেজটা ভালো করে সেট করে দিচ্ছি, ভালো করে খেয়ে আবার পর তারপরে এই যে মানতাদের এই ডিম টোস্ট এলো, তোমাদের দেবে না। আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো এই রেস্টুরেন্টটায় ছিলাম। খাওয়া দাওয়ার টেস্ট খুবই বিলো অ্যাভারেজ খেতে ছিল সবকিছুই। ওখান থেকে আমরা জল ঢল খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। দাদা আমার লাগেজটা বাদ দিয়ে একটু হেল্প করছিল, কারণ আমি কলকাতা থেকে লাগেজটা একটু ভ্যাঁকাভাবে বেঁধে নিয়ে এসেছিলাম, তাই পড়ে যাওয়ার একটা রিস্ক ছিল। ব্রেকফাস্ট সেরে বেরোতে বেরোতে আমাদের হয়ে গেছিল 9টা 10-15 নাগাদ। তারপর যেহেতু আমার ক্যামেরাতে চার্জ ছিল না, তাই জন্য আর কোনো ফুটেজগুলো নেওয়া হয়নি। একেবারে যেখান থেকে হলদিয়া আর খড়গপুর ডিভাইড হয়ে যাচ্ছে আমি সেই পার্টটা থেকে ভিডিও নিয়েছিলাম। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুরের দিকে, আর বাঁ দিকে চলে গেলে হচ্ছে দীঘা হলদিয়া ওই রুটটা। তো আমরা দীঘা হলদিয়া যাওয়ার রুটটা নিয়ে নিলাম। আর তোমরা যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে খড়গপুর পুরী যাওয়ার রুট যেটা। আমাদের খুব মজা হচ্ছিল, কিন্তু একটা অসুবিধা হচ্ছিল, খুব গরম লাগছিল, কারণ সূর্যি মামা একদম আমাদের মাথার উপরেই ছিল, দেখতে পাচ্ছ। আর এই সব জায়গা দিয়ে না গাড়ি ঘোড়া খুব রাফভাবে যায়, তো সবসময় একটু কেয়ারফুল থাকবে। যেমন তোমরা দেখতেই পাচ্ছিলে ভিডিওতে, ওই যে লাল গাড়িটা আগে গেল, একটু হলেই টাচ হয়ে যেত তার গাড়ির সাথে আমার বাইকের। তাই জন্য একটু সাবধানে গাড়িটা চালাবে। আর এখান থেকে কিন্তু ক্যামেরা দেওয়া স্টার্ট হয়ে গেছে নন্দকুমার অবধি। তোমরা কিন্তু প্লিজ প্লিজ বি কেয়ারফুল থাকবে, একটু আস্তে গাড়িটা মেনটেন করার চেষ্টা করবে, লাইক 70-80-র ভেতরে থাকার চেষ্টা করবে। 100-এ গেলেই কিন্তু তোমার একটা চালান চলে আসতে পারে।
বাট আমরা 70-80 অব্দিও যাইনি, আমরা ওই 50-60-70-র মধ্যেই গাড়ি চালাচ্ছিলাম। আমরা কোনো রকম কোনো রিস্ক নিইনি, কারণ আমরা ঘুরতে যাচ্ছি, সুস্থভাবে ঘুরতে যাবো, এক্সট্রা পয়সা খরচা করার কোনো দরকার নেই, তাই না? আর একটা জিনিস হচ্ছে যে প্রত্যেক 100-200 মিটারে এই যে এইরকম ব্যারিকেডগুলো রাস্তার মাঝখানে এমনি পড়ে আছে, যা খুবই একটা স্কেরি ইনসিডেন্ট হতে পারে। তাই তোমরা যখন যাবে একটু কেয়ারফুল থাকবে, আর এইরকম ব্যারিকেডসগুলো দেখতে পেলে প্লিজ নিজেদের স্পিডটা একটু কন্ট্রোল করে আর স্পিডটা কমিয়ে নেবে। এবার আসি একটা ইম্পর্টেন্ট কথাতে। আমি যেহেতু হান্টার 350 ইউজ করি রয়্যাল এনফিল্ডের থেকে, তার জন্য আমি একটা জিনিস বলতে পারি যে এই যে বাইকটাতে মেনলি দুটো প্রবলেম। এক হচ্ছে ইঞ্জিন ওভারহিটিং অ্যান্ড আরেকটা হচ্ছে হ্যান্ডেল বার শেকিং। মানে বিশালভাবে হ্যান্ডেল বার ভাইব্রেট হতে থাকবে বাইকে, আর মানে তুমি বাইক ছেড়ে দেওয়ার পরেও সেই ভাইব্রেশনটা তোমার মনে হবে না যে ভাইব্রেট হচ্ছে হাত কন্টিনিউয়াসলি। তো তোমরা যারা রয়্যাল এনফিল্ড ওন করো তারা প্লিজ একবার কমেন্ট বক্সে জানিও কি এটা তোমাদের সাথেও হয় কি না, কারণ এটা আমার সাথে হয়েছে, পুরো রাইড জুড়েই হয়েছে এই ব্যাপারটা। তাই জন্য তোমরা জানিও যে এই প্রবলেমটা তোমাদের বাইকেও হয় কি না। তোমরা জাস্ট ভিউগুলো দেখো আর ভিউগুলো এনজয় করো, কি সুন্দর তাই না? পুরো দুদিকে সবুজের মাঝখান দিয়ে এরকম পথ চলে গেছে, সেই পথ নিয়ে আমরা আমাদের বাইক নিয়ে যাচ্ছি, মানে আলাদাই একটা ফিলিং, তাই না? এবারে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিয়েছিলাম। ব্রেকে আমরা কোকোনাট ওয়াটার খেয়ে নিয়েছি একটু রিফ্রেশ করার জন্য আর বডিকে হাইড্রেট করার জন্য। খুবই ভালো লাগছিল, যেরকম একটা হাইওয়ের পাশে দাঁড়িয়ে আমরা কোকোনাট ওয়াটার ট্রাই করছিলাম। তোমরা যদি এতটা ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে দেবে। এবারে আমরা চলে এসেছি হচ্ছে নন্দকুমার থেকে আমরা নিয়ে নেব হচ্ছে রাইট টার্ন। রাইট নিয়ে আমরা চলে যাব হচ্ছে সোজা কাঁথির থেকে আমরা চলে যাব হচ্ছে দীঘা। এবার আমরা দীঘার রাস্তাগুলোর ভেতরে ঢুকে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ ঝাউবন জঙ্গল, চারিদিকে মাঠ ঘাটে ছড়াছড়ি, পুরো গ্রিনারি হয়ে আছে। কিন্তু আমার একটা অসুবিধা হচ্ছে যে এখানে যে ওই বাসগুলো যায় না, যেমন শ্যামলী, লোকনাথ, ডলফিন, এসব যে ট্রাভেলার বাসগুলো আছে, ওই ট্রাভেলার বাসগুলো বড্ড রাফভাবে চালায়। তো তোমরা কিন্তু খুব 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 কেয়ারফুল থাকবে। এবারে চলে এসেছি সেই বিখ্যাত দীঘা গেটের সামনে। যারা রোড ট্রিপ করে দীঘা যাচ্ছে তাদের কাছে এটা লিটারালি একটা আইকন বলতে পারো। আর এই দীঘা গেটের কাছে গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা ইজ আ মাস্ট, ইউ নো। আর আমরাও কোনো ব্যতিক্রম নই, তাই আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম দীঘা গেটের সামনে, অনেকক্ষণ ধরে ফটোশুট করেছিলাম। আর ওই ফটোগুলো দেখার জন্য ইউ হ্যাভ টু ভিজিট আওয়ার সোশ্যাল মিডিয়াস। যেমন তোমরা আমার ফেসবুক ভিজিট করতে পারো বা আমার ইনস্টাগ্রাম আইডি আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আমায় ফলোও করে নিতে পারো যদি চাও। তো
নাও লুক অ্যাট দিস ভিউ, মানে এখানে আমার স্বপ্ন পূরণ হচ্ছে দাঁড়িয়ে। জাস্ট দেখো, আমি নিজে একা বাইক চালিয়ে এসেছি, এই যে আমার দাদা, আর আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি এখন দীঘা গেটের তলায় দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমার বান্ধবী। এবার আমরা দীঘার ভেতরে এন্ট্রি করে নিয়েছি। এরপরে আর আমার ফুটেজ নেওয়া হয়নি, কেন খুব শরীর ক্লান্ত হয়ে গেছিলো। তাই আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন, আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো কিন্তু। বাই।